বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টির নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন ক্যাবেজ কাল্টিভেশন, বাঁধাকপি চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী প্রদ্যুৎ প্রামাণিক। সাক্ষাৎকার নিয়েছেন RJ শ্রবণা এবং RJ মনোরমা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 FM বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালার আরও একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাঁধাকপি চাষ অর্থাৎ ক্যাবেজ কাল্টিভেশন নিয়ে। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছে প্রদ্যুৎ। কৃষি বন্ধু প্রদ্যুৎকে আমরা আবারও পেয়েছি স্টুডিওয়ে, আরও একবার স্বাগত জানাই। তুমি এর আগে আমাদের মটরশুঁটি চাষ নিয়ে নানান কথা বলেছো, আজ বাঁধাকপি চাষ নিয়ে তোমার কাছ থেকে শুনবো। তো এই দুটো একসঙ্গে তুমি সামলাচ্ছ, কি বলবে? কারণ দেখুন, এই দুটো ফসল সাধারণত শীতকালীন ফসল, শীতের মরশুমে চাষ করা হয়ে থাকে, বা এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলোতে সাধারণত চাষ করা হয়ে থাকে। তো এই জন্য এতে সামলাতে অসুবিধা হয় না, কারণ শীতকালীন ফসল একসাথেই বপন করা হয়, একসাথেই উঠে বাজারে একসাথেই বিক্রি করা হয়। সেই জন্য এগুলোর জন্য কোনো নতুন করে আরও এক্সট্রা পরিশ্রম করতে হয় না। একটা জমিতে ধরুন 1 বিঘা জমিতে মধ্যে কিছুটা মটরশুঁটি চাষ করা যেতে পারে, কিছুটা বাঁধাকপি চাষ করা যেতে পারে। বাজারে বিক্রয় করতে গেলে
যেহেতু এক ধরনের ফসল বিক্রয় না করে 2 বা 3 ধরনের ফসল বিক্রয় করতে গেলে সেক্ষেত্রে আমাদেরই সুবিধা হয় বা আমাদেরই প্রফিট বা লাভের পরিমাণ বেশি থাকে। এই জন্য আমরা বাঁধাকপির পাশাপাশি মটরশুঁটিও চাষ করে থাকি। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখছি যে আমাদের এই প্রজন্ম এই চাষবাস থেকে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি চাষের মধ্যে আরো নিজেকে ইনভলভ করেছো, চাষের সঙ্গে যুক্ত রয়েছো। কেন মনে হলো যে চাষ করবে, চাষটাকেই বেছে নেবে? দেখুন, চাষটা আমাদের পরিবারের সাথে যুক্ত রয়েছে। আমার বাবা তিনিও চাষবাসই করতেন, আচ্ছা, তার সাথেই আমি যুক্ত ছিলাম চাষের সঙ্গে। অনেক দিন ধরে, গত 8-10 বছর ধরে চাষের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা। তা গত কিছু বছর হলো আমার বাবা মারা গেছেন, এই জন্য আমি চাষের সাথে, তা আমাদের যেহেতু জমি রয়েছে, জমি অনেক কিছু রয়েছে, চাষবাস কৃষিকাজ প্রথম থেকেই করা হয়, সেই জন্য চাষের সাথে আমি এখন অনেকটা বেশিভাবে যুক্ত। আচ্ছা, বাহ, ভীষণ ভালো। তো আমার এই বাঁধাকপি চাষ নিয়ে আমার প্রদ্যুতের কাছে প্রশ্ন, এই বাঁধাকপি চাষের মরশুম বা জলবায়ু কীরকম প্রয়োজন? হ্যাঁ, জলবায়ু বলতে সাধারণত এগুলো শীতকালীন ফসল, তো শীতকালের ফসলেই সাধারণত চাষ করা হয়ে থাকে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় না বা রৌদ্রের তেজ থাকে না। সাধারণত আচ্ছা। শীতকালীন যে শীত যে ব্যাপারটা, হুম, ওটা থেকে ঠান্ডাতে এই ধরনের ফসলগুলো চাষ করা হয়। তো এই জন্য ওয়েদার বলতে সাধারণত অক্টোবর নভেম্বর মাস বা ডিসেম্বর মাস, হুম। জানুয়ারি, এগুলোতেই সাধারণত খাওয়ার প্রবণতা বেশি থাকে, সাধারণত মেলায় হুম, বা হুম। বাড়িতে খাবার প্রবণতা বেশি থাকে, এই জন্য এই ধরনের ফসলগুলো এই সময় চাষ করা হয়। আচ্ছা, তো কোন সময়ে লাগানো হয় এই বাঁধাকপি? এই ধরুন, এগুলো লাগানো হয়ে থাকে এই সময় ভাদ্র আশ্বিন বা এই সেপ্টেম্বর অক্টোবর মাসে চারা তৈরি হয়, তারপরে এগুলো লাগানো হয়। ফসল পাওয়া যায় ধরুন 90 দিনের মাথায়, এরকম পাওয়া যায় আর কি, আচ্ছা, 3 আচ্ছা। মাস। তো জমি বা মাটি কিভাবে তৈরি করব এই বাঁধাকপি চাষের জন্য? হ্যাঁ, জমি তৈরি করা একটা ব্যাপার। জমি তৈরির জন্য হ্যাঁ। সাধারণত শুষ্ক ধরনের মাটির প্রয়োজন হয় বা শুকনো মাটির প্রয়োজন হয়। ভিজে মাটিতে এগুলো সাধারণত ভালো হয় না, বা বৃষ্টি, এই সময় মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যায়। বৃষ্টি হয়ে গেলে জমির পক্ষে হুম। ক্ষতিকারক বা খারাপ কিছু হয়ে থাকে, বা সেগুলো ভালো হয় না। আর এগুলো আচ্ছা। সাধারণত জমি তৈরির জন্য প্রথমে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়, ভালোভাবে কর্ষণ করা হয়, গভীরভাবে কর্ষণ করে প্রথম বা 2 থেকে 3 বার চাষ করা হয়, বা মই দিয়ে জমি পরিষ্কার করে নেওয়া হয় বা সমান করে নেওয়া হয়, যাতে জল টল দাঁড়িয়ে যেতে না আচ্ছা। পারে, এই জন্য হুম। ভালোভাবে ঠিকঠাক করে চাষ করা। তো চাষ বীজ করা হয়। নাকি চারা কিভাবে লাগানো হয়? হ্যাঁ, এগুলো প্রথমে বীজ কিনে নিতে হয় বাজার থেকে, আচ্ছা, যে আচ্ছা। সুন্দর ভালো বীজ থেকে কিনে নেওয়ার পর বীজগুলিকে চারা তৈরি করতে হয়। প্রথমে চারা তৈরি করার পর সেগুলোকে লাগানো হয়। আচ্ছা, তো চাষের শুরুতে মাটি তৈরির সময় সার কিভাবে প্রয়োগ হয়? ধরুন, যে চাষ করা হয়, যে বললাম কর্ষণ করা হয় বা ট্রাক্টর নাঙ্গল দিয়ে চাষ করা হয়, সেই চাষ করার সময় বিভিন্ন ধরনের জৈব সার, গোবর সার প্রয়োগ করা হয়। এছাড়াও রাসায়নিক সার হিসেবে 10-26 বা ইউরিয়া, পটাশ এগুলো দেওয়া হয়ে থাকে। তো এগুলো দেওয়া, এই সার কতটা পরিমাণ আমরা প্রয়োগ করব? হ্যাঁ, এগুলো বাঁধাকপির ক্ষেত্রে একটু বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হয়। এই ধরুন, কাঠা প্রতি 2 কেজি 10-26 দেওয়া আচ্ছা। হয়। ইউরিয়া 500 গ্রামের মতো দেওয়া হয় কাঠা প্রতি। আচ্ছা, আর আচ্ছা। গোবর সার যতটা বেশি পরিমাণে দেওয়া যায় ততটাই ভালো। আচ্ছা, জৈব সারের ক্ষেত্রে আমরা গোবর সারের কথা তো শুনলাম, তো এছাড়া আর কি কি সার আমরা প্রয়োগ করতে পারি? হ্যাঁ, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের সরিষা খোল প্রয়োগ করতে পারি, আচ্ছা। বা হচ্ছে কোনো ধরনের সেই ব্রয়লার ফার্মের থেকে যে সারগুলো পাওয়া যায়, ওই সারগুলো ব্যবহার করতে পারি। এগুলো আচ্ছা, কিন্তু খুব আচ্ছা। ভালো হয় জমি। হুম, হুম, হুম। তো তো তুমি ফার্মের কথা বললে, তো ফার্মে এই আহ, বাঁধাকপি কিভাবে, মানে লিংক কিভাবে বাঁধাকপির সাথে ফার্ম, একটু যদি বর্ণনা করো তো ভালো হয়। হ্যাঁ, বাঁধাকপির সাথে ফার্মের লিঙ্ক সেরকমভাবে না হলেও বাঁধাকপির চাষের জন্য যে সারের প্রয়োজন হয়, বললাম ব্রয়লার ফার্মের থেকে সার পাওয়া যায়, হ্যাঁ। সেই সারগুলো খুবই উপযোগী হয়। এই জন্য ব্রয়লার ফার্মের এর সঙ্গে এটা একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায়। আচ্ছা। যেমন ধরুন, যে সারগুলো ওখানে তৈরি করা হয় বা সারগুলো ওখানে তো ফেলে দেওয়া হয়, সেগুলো বস্তায় ওরা ভর্তি করে রাখে, ওখানে ওদের থেকে আমরা কিনে নিয়ে আমাদের জমি থেকে ওগুলো প্রয়োগ করে থাকি। আচ্ছা, এক্ষেত্রে বলা যেতে পারে তাহলে গরু কতটা কতটা এর সাথে যুক্ত, মানে হ্যাঁ, গরু কি যুক্ত গরু- থাকতে পারে এক্ষেত্রে? হ্যাঁ, গরুর হিসেবে যুক্ত, কারণ গরুর যে গোবর সারটা পাওয়া যায়, হ্যাঁ। সেটাও গরুর ফার্মিং থেকে হয়, বা আচ্ছা। আমাদের গৃহস্থ যে গরু থাকে তাদের সারগুলো এক জায়গায় জমা করে সেই যে গোবর সারগুলো তৈরি করা হয়, সেগুলো দিয়ে আমরা সাধারণত ফার্মের মাধ্যমে তৈরি করে থাকি। তো বাঁধাকপির যে পাতাগুলো হয় হুম। সেগুলো কি আমরা গরুকে খাওয়াতে পারি?
হ্যাঁ, সেই পাতাগুলো আমাদের গরুর জন্য খুব ভালো হয়। গরুর যে খাবার হিসেবে সেই বাঁধাকপির পাতাগুলো খুব ভালো হয়, সেগুলো হুম। দিয়ে খাওয়ানো হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মনোরমা যে বাঁধাকপি চাষ আমরা একটা করছি, তার সঙ্গে আমরা মুরগি চাষ করছি, পোলট্রি একদম। ফার্ম, এবং তার সঙ্গে আমরা গরু যদি রাখি বাড়িতে, হুম। একসঙ্গে কিন্তু অনেকগুলো আমাদের ইন্টারলিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে বাঁধাকপির পাতা আমি গরুকে খাওয়াতে পারছি, গরুর গোবর থেকে আমি সার দিতে পারছি, হ্যারাজ এখানে মুরগির আমরা যে বর্জ্য পদার্থ সেগুলোও কিন্তু আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে সেটাই পারছি। সেটাই একদম। একদম। হুম। তো চারা গাছগুলি কিভাবে আমরা লাগাবো এটা যদি তুমি বলো। হ্যাঁ, চারা গাছগুলি যেভাবে লাগানো হয়, চারা গাছগুলি লাগানোর জন্য প্রথমে বীজ থেকে চারা তৈরি করতে হয়। চারা তৈরির জন্য বিশেষ কিছু প্রক্রিয়া আছে বা বিশেষভাবে তৈরি করতে হয়। এগুলো যখন প্রধানত তৈরি করা হয় চারা, তখন বৃষ্টির সময় হয়, তাই জন্য এগুলো ভালোভাবে কোনো একটা জায়গাতে মাটি তৈরি করতে হয়। সুন্দরভাবে মাটিগুলো শুকনোভাবে তৈরি করে সেগুলোর সাথে বীজ, সার টার, কীটনাশক সব কিছু দিয়ে তৈরি করা হয়। কিছুটা থাইমেট, গ্যামাক্সিন দেওয়া হয়। মাটিটা তৈরি করার সময় মাটি তৈরি করে ওই বীজগুলিকে একটি একটি করে বসানো হয়। বসানোর পরে আবার কিছু মাটি ঢাকা দেওয়া হয়, এবং ঢাকা দেওয়ার পরে ওটাতে রোদের কিছুদিন রাখা হয়, একদিনের মতো। তারপরে ওটাতে জল প্রয়োগ করা হয়। আর আচ্ছা। জল প্রয়োগ করার পর কিছু 3 দিন থেকে 4 দিনের মাথায় বীজগুলি অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসে, এবং অঙ্কুরিত হওয়ার পর কিছুদিন সময় নেয়, এই ধরুন 20 থেকে 25 দিন বা 1 মাসের মধ্যেই ওইগুলি কিছুটা বড় চারা গাছে পরিণত হয়। আচ্ছা। ওই চারা গাছগুলিকে তখন লাগানোর উপযোগী হয়ে থাকে। আচ্ছা, আমরা তোমার কাছ থেকে জানতে পারলাম চারা গাছগুলি কিভাবে লাগাবো এবং তার সাথে সাথে চারা গাছ তৈরি কিভাবে করব। তো কতটা অন্তর বা কতটা ছাড়া আমরা চারা গাছ লাগাবো? হ্যাঁ, এই ধরুন বাঁধাকপিগুলো তো কিছুটা বড় পরিমাণে হয়, এই জন্য চারা গাছগুলিকে কিছুটা অন্তর অন্তর লাগাতে হয়। এই ধরুন আচ্ছা। যে ভেলি খসে বেশ লাগা হয় আমাদের এখানে, হুম, হুম, ভেলি হিসেবে লাগানোর জন্য এগুলিকে 25 ইঞ্চি মাঝে গ্যাপ দেওয়া হয়। হুম। 25 ইঞ্চি দুপাশেই গ্যাপ দেওয়া হয়। একটা বাঁধাকপি থেকে একটা বাঁধাকপির অবধি 25 ইঞ্চি, আর মাঝের যে গ্যাপটা হয় ওটাও 25 ইঞ্চি দেওয়া হয় আচ্ছা। সাধারণত। আচ্ছা, কতটা সময় লাগে এই চারা গাছগুলি বড় হতে? হ্যাঁ, এই ধরুন যে চারা গাছগুলো তৈরি করার পরে লাগিয়ে দেওয়া হলো, সেই চারা গাছগুলি বড় হতে মোটামুটি সম্পূর্ণ বাঁধাকপিতে পরিণত হতে সময় লাগে 80 থেকে 90 দিন। আচ্ছা। আর বাঁধাকপিগুলি থেকে একটু বড় হতে সময় লাগে 1 মাস বা 1.5 মাসের মতো। সম্পূর্ণ কপি হিসেবে পরিণত হতে মিনিমাম সময় লাগে 80 দিন বা 50 দিন। অন্য বাঁধাকপিও আছে যেগুলো 60 দিনে হয়, কিন্তু যেগুলো সাধারণভাবে বাঁধাকপি আমরা বাজারে পাই সেগুলো 80 থেকে 90 দিনের মাথায় প্রস্তুত হয়। আচ্ছা, তো চারা গাছ বড় হওয়ার সাথে সাথে কিভাবে জলসেচ করব? হ্যাঁ, জলসেচের জন্য যে ওয়েদার, এখন শীতকালের চাষ হয় তো, হুম, এতে জলসেচ বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকে। এই আচ্ছা। জন্য সাধারণত আমাদের কৃত্রিমভাবেই জল চাষ করতে হয়। আমরা প্রথমে বলেছি যে এগুলো ভেলির মাধ্যমে লাগানো হয়। আচ্ছা। চারা গাছগুলি যখন বড় হয়ে যায় তখন ভেলি করা হয়, ভেলির মাধ্যমেই জলসেচ করা হয়। আচ্ছা, তো কতদিন অন্তর এই জলসেচ করা হয়? হ্যাঁ, জলসেচ করা হয়ে থাকে। এই ধরুন প্রথমের দিকে একবার পাওয়ানো হয়, তখন জলসেচ করার যেগুলো হয়, চারা গাছ লাগানোর সময় কিছুটা কিছুটা জলে যখন বড় হয়ে যায় তখন একবার পাওয়ানো হয়। তারপর কিছুদিন 10 থেকে 12 দিন অন্তর অন্তরই পাওয়াতে হয় আর কি। আচ্ছা, চারা গাছগুলি যখন বড় হচ্ছে আস্তে আস্তে, তখন এই বাঁধাকপির চারাগুলিতে কি রকম রোগ দেখা যায়? কীরকম রোগ দেখা যায়, প্রথমের দিকে বাঁধাকপিগুলিতে বিশেষ ধরনের পোকা দেখা যায়, যেমন আচ্ছা। লেদা পোকা, যেগুলো কুঁড়িগুলিকে নষ্ট করে দেয়। বা এজন্য আমরা ইমেজ একটা বিষ আছে যেটা লেদা পোকা মারার জন্য, ওইগুলো ব্যবহার করতে পারি। বা সবুজ পোকা এক ধরনের থাকে, আচ্ছা। ওইগুলোও থাকে, ওইগুলো সব একই ধরনের পোকা। ইমেজ বা রেস এই ধরনের কিছু বিষ ব্যবহার করতে পারি, যেগুলোর মাধ্যমে পোকাগুলি দমন করা যায়। এছাড়াও আমরা দেখি যে বাঁধাকপিতে বিশেষ ধরনের ধসা লেগে থাকে, এই জন্য আমরা ম্যানকোজেব ইউজ করতে পারি, যার মাধ্যমে আমাদের খুব ভালো ফল পাওয়া যায়। আর বাঁধাকপিতে আরও রোগ বলতে এক ধরনের মড়ক লাগা রোগ হয়, যেগুলো বাঁধাকপি অনেক সময় বড় হতে পারে না, অনেক সময় ছোট হয়েই রয়ে যায়। সেগুলোর জন্য আমাদের ভিটামিন প্রয়োগ করা হয়ে থাকে, যেমন পোষক বা অন্য ধরনের ভিটামিনও প্রয়োগ করা হয়ে থাকে। আচ্ছা, তো জমিতে আমরা বুঝবো কিভাবে যে একটু পরিমাণ যদি বলো তুমি, যে কতটা পরিমাণ জমিতে
কতটা পরিমাণ বাঁধাকপি চাষ করা যায়? হ্যাঁ, জমিতে চাষ করা যায়। এগুলো তো অনেকটা ছাড়া লাগানো হয়, এই হ্যাঁ। জন্য কাঠা প্রতি ধরুন এই 250 বা 300 কপি লাগানো যেতে পারে খুব ভালোভাবে। আচ্ছা, 250 বা তো 300। 250 বা 300 বাঁধাকপি যদি লাগানো যায়, তো ফলন কি আমরা ওইভাবেই পাবো নাকি কম বা বেশি? না, যেহেতু একটা কপিতে একটা একটা চারাতে একটাই কপি হয়, তো এই জন্য আচ্ছা। ফলন বেশি কমের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা। হয়তো কিছুটা আর 10-20টা কপি হয়তো নষ্ট হয়ে যেতে পারে কোনো কারণে, আচ্ছা। না হলে সম্পূর্ণ ফসলটাই পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, তো বাজারে কিভাবে পাঠানো যেতে পারে এই বাঁধাকপি? হ্যাঁ, বাঁধাকপিগুলি তো অনেক বড় হয়, পাতাগুলি অনেকগুলি থাকে, সে পাতাগুলো আমরা ছাড়িয়ে নিই, তারপর শুধুমাত্র কপিটাই বাজারে পাঠানো হয়। পাতাগুলি তো পাঠিয়ে কিছু হয় না, শুধুমাত্র আচ্ছা। বাঁধাকপিটাই বিক্রয়যোগ্য। এই জন্য পাতাগুলো আমরা নিজেদের বাড়িতেই রেখে দিই। এই আমাদের গরু কথা হ্যাঁ। বলেছিলাম না, হুম, হুম। গরুর খাবার যে হিসেবে ওগুলো ব্যবহার করা হয়ে থাকে, বা পাতাগুলো সাধারণত বিক্রিও হয়ে থাকে, অন্য কেউ কিনে নেয়। পাতাগুলো তো আমরা আচ্ছা, ছাড়িয়ে আচ্ছা। বাড়িতেই রেখে দিই। আচ্ছা, পাতাগুলো তার মানে আলাদাভাবে বিক্রি করা যেতে পারে? হ্যাঁ, বিক্রি করা তো যেতে কিরম পারে। মূল্য এর থেকে পাওয়া যায়? ওগুলো পাতাগুলো হয়তো কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে, ধরুন 5 টাকা 7 টাকা কেজি হিসেবে বিক্রি করা হয়ে থাকে। বাহ, ভালো। তো আমরা বাঁধাকপি কিনে বাড়িতে আনার পর হুম। দেখি খোসাগুলো ছাড়িয়ে পোকা বা কিছু ধোসা টাইপের থাকে, তো ওইগুলো কি ওই মানে বোঝা যায় না, পরে পরে হয়? না, ওইগুলো প্রথম থেকেই যদি কীটনাশক দিয়ে পোকা দমন না করা হয়ে থাকে, প্রথম থেকেই যদি ঠিকঠাকভাবে পরিচর্যা না করা হয়ে থাকে, আচ্ছা। সেক্ষেত্রে এই পোকাগুলি রয়ে যায়। এগুলো খুবই ক্ষতিকারক, পোকাগুলো হুম। নষ্ট করে দেয় কপিকে। সাধারণ মানুষের কাছে যে পৌঁছায় খাবারগুলো, সেগুলো অনেক সময় খারাপ হয়ে থাকে। সেক্ষেত্রে কীটনাশকের ব্যবহার ঠিকঠাক শুদ্ধভাবে করলে বা পরিচর্যা করলে, লক্ষ্য রাখলে এগুলো সাধারণত হয় না। যদি হয়ে যায় সেগুলো খুবই খারাপ জিনিস, সেগুলো হুম। খাবার হিসেবে না গ্রহণ করাই ভালো। তো বাঁধাকপি আমরা বেশিরভাগ সবুজ রঙেরই দেখতে পাই, তো আরেক রকমের বাঁধাকপি বেগুনি ধরনের বাঁধাকপি দেখতে পাই, তো রংটা কেন বেগুনি হচ্ছে? হ্যাঁ, ওটা আগে তো ছিল না, নতুন ওটা তৈরি করা হয়েছে বৈজ্ঞানিকভাবে ক্রসিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে, সবুজ থেকে বেগুনি কালারের যে বাঁধাকপিটা, হুম, ওইটার স্বাদ বা সবুজ বাঁধাকপির থেকে একটুকু ভালো, এবং ওটা বাজারে চাহিদা এখন আগে ছিল না, কিন্তু এখন অনেকটাই হুম, বেশি, হুম। এবং ওইটার বাজার মূল্য সাধারণ বাঁধাকপির থেকে অনেকটাই বেশি, কিন্তু ওটার চাষবাস এখনও পর্যন্ত আমাদের যে এলাকা লোকালয় থেকে আচ্ছা। অতটা হয় না, কিন্তু ওটা বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে, পরে পরে হয়তো হবে, কিন্তু এখন হুম। ওটার চাষ সাধারণভাবে হয় না, হয় খুব কম পরিমাণে হয়, কিন্তু আচ্ছা। আশা করছি ভবিষ্যতে এরও চাহিদা আচ্ছা। বাড়বে। হুম, হুম। তো তুমি বললে আমাদের সবুজ বাঁধাকপির যে উম, চারা গাছ বড় করার যে প্রক্রিয়া, সেটা কি বেগুনি বাঁধাকপিতেও একই? হ্যাঁ, সেম একই, যেহেতু বাঁধাকপির চাষ তো সবই আচ্ছা। বীজ একই রকম পাওয়া যায়, ওগুলো বীজ অনুসারে দাম হয়, হুম। আর ওগুলো একই রকম পদ্ধতিতেই লাগানো হয়ে থাকে, আর আচ্ছা, মরশুম একই থাকে, জলবায়ু জলসেচ সব কিছু একই হয়ে থাকে। আচ্ছা। আচ্ছা, তাহলে প্রদ্যুৎ, তুমি এই যে বাঁধাকপি চাষের কথা বলছো, তার সঙ্গে মটরশুঁটি চাষের কথা বলছো, তুমি বললে যে তুমি প্রায় 8-9 বছর ধরে চাষের সঙ্গে যুক্ত। তো তুমি কি প্রথম থেকেই বাঁধাকপির সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমাদের চাষ তো আমাদের পরিবারের সব প্রথম থেকেই চাষ করা হয়, আর বাবা কাকুরা প্রথম থেকেই চাষ করতেন, সেহেতু হুম। সেই শীতকালীন যে ফসলগুলো হুম। সেগুলো প্রথম থেকেই চাষ করা হয়, তাই আমি প্রথম থেকেই দেখে আসছি, প্রথম থেকেই জানি, বা আমি চাষের সঙ্গে যুক্ত ছিলাম, এখনও হুম। আছি। আচ্ছা, এই বাঁধাকপি যদি আমি বাজারে বিক্রি করতে চাই, ধরো কেউ চাষ করছেন, চাষি ভাই, তিনি বাজারে বিক্রি করবেন, সেই পদ্ধতিটা কি রয়েছে এবং বাজারে বিক্রি করলে সেখান থেকে লাভ কতখানি হচ্ছে? হ্যাঁ, লাভ এই বাজারে বিক্রি করলেই ধরুন, যেগুলো অনেক সময় পাইকারি হিসেবে বিক্রি করা হয়ে যায়, বিল হুম। থেকে যদি আমাদের 1 বিঘা 2 বিঘা জমি চাষ করা হয়ে থাকে, সেক্ষেত্রে বাজারে তো নিয়ে গিয়ে নিজে বিক্রি করা সম্ভব নয়। হুম। সেক্ষেত্রে যে পাইকারি লোকেরা আছে, তারা বাড়িতে এসেই সেখান থেকে আমাদের বাড়ি নিয়ে থেকে যায়। গ্রহণ করে নিয়ে চলে যায়। আচ্ছা, সেক্ষেত্রে দাম কিছুটা কম হয়, কিন্তু হুম। একসাথে অনেকগুলো ফসল বিক্রি করতে পারি। বিক্রি করতে পারো। আচ্ছা, তো একসাথে অনেকগুলো বিক্রি করে দিলে মোটামুটি যদি আমি তোমায় জিজ্ঞেস করি যে এককালীন ফসলে কত পরিমাণ লাভের মুখ কৃষক দেখতে পায়?
সে বাজার হিসেবে দাম হয়ে থাকে মোটামুটি ধরো যেরকম- 40 টাকা করে যদি আমরা কিনি, 30-40 টাকা করে সাধারণত বোধহয় বাজারে পাওয়া যায় বাঁধাকপি, আমরা যদি কিনি, তো সেক্ষেত্রে কৃষকের লাভ কত হচ্ছে? কৃষকের লাভ কাঠা প্রতি ধরুন 250-300 কপি হয়। যদি আমরা 300 কপি ধরে নিই, 300 কপির ক্ষেত্রে ধরুন 40 টাকা যদি বিক্রি হয়, সেক্ষেত্রে আমাদের একটা বাঁধাকপি তৈরি করতে খরচ সব থেকে বেশি 5 থেকে 6 টাকা হয়ে থাকে। আচ্ছা বাকিটা পুরোটাই প্রফিট হয়ে থাকে সাধারণভাবে। আচ্ছা আর ওটা 40 টাকা যেটা বললেন, ওটা তো পাইকারি হিসেবে অতটা নেই না, অত না। বাজারে বিক্রি করলে হয়, কিন্তু পাইকারি হিসেবে অনেকটাই দাম কম হয়। দাম কম এই হয়। ধরুন 20 টাকার মধ্যে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কৃষকদের কাছে লাভজনক। লাভজনক। হুম। আচ্ছা, যারা নতুন কৃষক, নতুন করে এই আলোচনা শুনেই হয়তো কেউ চাইছেন যে না ঠিক আছে আমিও বাঁধাকপি চাষ করব, সেই নতুন কৃষকদের তুমি কি বলতে চাইবে? কি হ্যাঁ। করা উচিত একদম প্রথম থেকে পরপর? প্রথম থেকে যদি বলেন চাষ করবে, নতুনভাবে চাষ করবে, তাহলে ঠিক আছে চাষ করুন। প্রথম দিকে অনেকটা বেশি চাষ না করে কিছু কম পরিমাণে চাষ করুন, যাতে আপনারা চাষগুলো কিভাবে করতে হয়, কতটা পরিমাণ জল বিষের প্রয়োজন হয়, সেগুলো সঠিকভাবে জেনেই তারপরেই চাষ করা উচিত। কারণ ধরুন আপনি অনেকটা বেশি জমি চাষ করে নিলেন, চাষ করে নিলে হতে পারে আপনার অনেকটা লস হয়ে গেছে, হতে পারে আপনার বীজগুলি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আচ্ছা। খুব কম পরিমাণে চাষ করে প্রথম থেকে, তারপর ধীরে ধীরে বাড়ান, ঠিক আছে, কিন্তু প্রথম থেকে কম চাষ করাটাই ভালো হবে। ভালো। আচ্ছা, কত পরিমাণ জল লাগছে আমার এই বাঁধাকপি চাষে? বাঁধাকপি চাষে জল বলতে এখন তো বৃষ্টিপাত হয় না, শীতকালের মরশুম, হয়তো খুব বেশি বৃষ্টিপাত হয় না, হয় মাঝে না। মধ্যে হলো কৃত্রিমভাবেই জলসেচ করা হয়ে থাকে। জল ধরুন 10 থেকে 15 দিন, 10-12 দিন অন্তর জলসেচ করতে হয়। আর জল খুব একটা বেশি পরিমাণ লাগে না এক্ষেত্রে। আর বেশি আচ্ছা। জল দিয়ে অনেক সময় গাছ নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য শীতকালের ফসল জল কি খুব করে কম বুঝবো পরিমাণে যে দিতে হয়। আমি ঠিকঠাক পরিমাণ জল দিচ্ছি না আমার জল বেশি হয়ে যাচ্ছে না কম হ্যাঁ, হচ্ছে? মাটি দেখেই বুঝতে পারবেন, মাটিতে আর্দ্রতার পরিমাণ, মাটি যদি আচ্ছা। হাত দিলেই বুঝতে পারবেন যে মাটি আর্দ্র আছে, সেক্ষেত্রে জল দেওয়ার দরকার নেই। যদি দেখেন শুকিয়ে গেছে, তখনই জল দেওয়া মানে উচিত। মাটিটা একটু ভেজা ভেজা রাখতে ভেজা হবে। ভেজা রাখতে হবে, বেশি ভেজাও না থাকে, যাতে ধসা লেগে যেতে হবে। ধসা লাগার যে আচ্ছা। ব্যাপারটা, নবী ধসা বা পচা ধসা, ওইগুলো খুব ভয়ানক হয়। ওগুলো যদি লাগতে শুরু করে, সমস্ত কপি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য জলসেচ খুব কম করা উচিত এবং প্রয়োজনই করা উচিত। ধরুন 10 থেকে 12 দিন যেটা বললাম, 10 থেকে 12 দিন অন্তরই করা উচিত। আচ্ছা আচ্ছা, এই যে আমরা সাধারণত বলছি যে শীতকালীন ফসল এগুলো, কিন্তু এখন তো বিজ্ঞানের প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, অনেক কিছুই আমরা মরশুমের বাইরে গিয়ে চাষ করছি, বা যেটা যেখানে চাষ করার কথা তার বাইরে গিয়ে অন্য জায়গায় চাষ করছি। তো তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব যে আমরা কি বাঁধাকপি শীতকাল ছাড়া অন্য কোনো মরশুমে চাষ করতে পারি? হ্যাঁ, শীতকাল ছাড়া অন্য কোনো মরশুমে চাষ করা যেতে পারে। সেক্ষেত্রে বাঁধাকপিটা উৎপাদন করার যে খরচ, সেই খরচটা অনেক বেশি পরিমাণে বেশি হয়ে যায়। পরিমাণে। কারণ সেক্ষেত্রে বাঁধাকপির ওয়েদারটা ঠিক না থাকায় জলবায়ুর পরিবর্তন হয়, বৃষ্টিপাত হয়, কপি চারা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ভালো উৎপাদন না হতে পারে। কপির যে সাইজ বা পরিমাণ, সেগুলো বড় হবে না, হয়তো অনেক ছোট পরিমাণে হবে। সেক্ষেত্রে কীটনাশক, পোকামাকড়ের উপদ্রব বেশি থাকতে পারে। সেই জন্য ওই সময় অন্য কোনো সময় চাষ করা হয়তো হতে পারে, কিন্তু অনেকটাই লাভজনক হবে না, হবে না, বা মানে ক্ষতি ক্ষতির হতে পরিমাণ পারে। বেশি হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, আমার সহকর্মী বন্ধু জিজ্ঞেস করলেন যে বেগুনি রঙের বাঁধাকপি এখন আমরা দেখতে পাচ্ছি, তো এই বেগুনি বা সবুজ এই দুটো রং ছাড়া অন্য কোনো রঙের বাঁধাকপি কি দেখতে পাওয়া যায়? অন্য কোনো রঙের বাঁধাকপি আপাতত এখানে আমাদের বাজারে দেখতে পাওয়া যায় না। হয়তো অন্য কোথাও থাকতে পারে, কিন্তু আমাদের লোকালয়ে বেগুনি বাঁধাকপি এখনো ঠিকভাবে চাষ করা হয় না। হয়তো কেউ কোনোভাবে মানে যেটুকু পাওয়া যায় সেটা বাইরে থেকে বাইরে আসছে। থেকেই আসছে। আর আচ্ছা। হয়তো ওটা চাষটা খুব ভাবে হয়নি এখনো, আগামীতে হয়তো হতে পারে, কিন্তু বর্তমানে সবুজ বাঁধাকপির চাহিদাই এখন সব থেকে বেশি। সব থেকে বেশি। অনেক কিছু জানলাম প্রদ্যুৎ তোমার কাছ থেকে। তো একেবারে সময় শেষ হয়ে গেছে আমাদের আজকের এই পর্বের। তো শেষ করার আগে এই বন্ধুদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? বন্ধুর উদ্দেশ্যে বলতে চাইবো, এখনের দিনে কৃষিকাজকে হয়তো সবাই অবহেলার মাধ্যমেই রেখেছে, বা কৃষিকাজ যে ব্যাপারটা, এটার হয়তো শুনতে অনেকটাই খারাপ লাগে, কিন্তু কৃষিকাজ মানুষের, আমাদের দেশ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তো কৃষিটাই একদম। সব থেকে একদম মূল ভিত্তি বলা যেতে পারে। সেক্ষেত্রে একদম। কৃষিকে আমাদের অতটাও তুচ্ছ না ভেবে একটু যদি প্রাধান্য দিই, কৃষিকাজকে বা কৃষকদের যদি প্রাধান্য দিই, তাহলে মনে হয় আমাদের দেশের যে উন্নতি, সেটা হয়তো অনেকটা না হলেও কিছুটা পরিমাণ হতে পারে। তাই
কৃষিকাজ আমাদের দৈনন্দিন প্রয়োজন, কৃষিজাত দ্রব্য আমাদের সব দিন প্রয়োজন, তো তাই আমাদের কৃষি থেকে অবহেলা না করে আমরা যদি একটু প্রাধান্য দিই তাহলে মনে হয় কৃষক বা কৃষি ভাইদের অনেক সাহায্য হতে পারে। একদম, প্লাস আজকালকার যুগে টেকনোলজি কিন্তু অনেকটা এগিয়ে গেছে বন্ধু, অতএব কৃষির সঙ্গে যুক্ত হওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। অতএব প্রদ্যুতের মতন আমার অন্যান্য সকল বন্ধুকেও বলছি যে তোমরাও এগিয়ে এসো, কৃষিকাজের সঙ্গে যুক্ত হও। আর যে কোনো সমস্যার সমাধানে ম্যাটেক্স কৃষি পাঠশালার অনুষ্ঠান তো বন্ধুর জন্য রয়েছেই বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে। আজকে ক্যাবেজ কাল্টিভেশন অর্থাৎ বাঁধাকপি চাষ নিয়ে এই অনুষ্ঠান শুনলে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আমাদের। আর প্রদ্যুৎকে ধন্যবাদ, মনোরমা এতক্ষণ ছিল স্টুডিওয়। ধন্যবাদ। আর বন্ধুকেও জানাই সকলে ভালো থাকুন, আবারও গল্প হবে, আড্ডা হবে অন্য কোনো দিন। নমস্কার। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটেক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়। কেমন লাগছে শুনতে? বেতার বিদ্যাসাগরের ম্যাটেক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান জানাতে অবশ্যই ভুলবেন না। জানানোর জন্য আপনাদের মতামত আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি betarbiddasagor@mail.vidyasagar.ac.in, অথবা আমাদের সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। ফোন নাম্বার 8111688499 কিংবা আমাদের চিঠি লিখেও আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। চিঠি লিখুন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102।